ওয়েলকাম টু খায়রুল আলম হেলথকাস্ট। মানুষ বিপদে পড়লে দুটো জায়গায় ছুটে যায়। এক, ঈশ্বরের কাছে। দুই, ডাক্তারের কাছে। আমার পাশে যিনি রয়েছেন তিনি একজন ডক্টর। তার সাথে আমরা আজকে কথা বলবো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব। স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। স্যার, সবার আগে আপনি আপনার নাম এবং কত বছর ধরে প্র্যাকটিস করছেন সেটা একটুখানি বলবেন। Myself, Dr. MD Isfaq Abedin, BDS, Consultant Oral and Dental Surgeon. প্র্যাকটিস বলতে গেলে 2019 থেকে আমি রীতিমতো প্র্যাকটিসে জড়িত। আমি দ্য O2 হসপিটালে বসি। এছাড়া আমার নিজের পার্সোনাল চেম্বার আছে, একটা ধুলিয়ানে আর একটা বাসুদেবপুরে। একটা জিনিস আমি জানতে চাই, এটা আমার পার্সোনাল কোশ্চেন। আপনার ছোটবেলা থেকে প্রত্যেকে কিছু না কিছু একটা স্বপ্ন দেখি এবং নিজের মাথায় একটা ইমেজ আগে থেকে তৈরি, হ্যাঁ এটা ওটা। সেম স্বাভাবিকভাবে আপনি প্র্যাকটিস শুরু করার আগে যতদিন আপনি কলেজ লাইফে কাটিয়েছেন, ঠিক আপনার একটা বাস্তবে যে আমাদের যে হেলথ কেয়ার কিংবা মানুষের যে হেলথকে নিয়ে কী চিন্তাভাবনা, সেটা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল। তো তখন আর এখন যে আপনি দেখছেন, যখন প্র্যাকটিক্যালি যখন আপনি চেম্বার বিভিন্ন জায়গায় করেছেন, এত পেশেন্ট হাতে এসেছেন, তো এখন তখনকার চিন্তা ভাবনা এখন চিন্তা ভাবনা কি এমন পরিবর্তন হয়েছে এবং কি ডিফারেন্স হয়েছে আপনার? ডিফারেন্স বলতে মানে ছোট থেকে ইচ্ছা ছিল আমার ডাক্তারি লাইনে যাওয়ার। এবার ছোটতে ভাবতাম যে ডাক্তারি লাইনে পড়াশোনা করার পরেই যে বসলে হিউজ অ্যামাউন্ট একটা পেশেন্ট পাওয়া যাবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে দেখতে গেলেও আপনি বা আমি একটা নতুন পাস আউট ডাক্তার, আমি কেন ওনার কাছে যাব? ট্রাস্ট ইস্যু একটা চলে আসে, ঠিক আছে? তো ওটা একটা বড় একটা ভুল ধারণা কেটেছে যে না, ট্রাস্ট ইস্যু পেতে গেলে টাইম দিতে হয়। টাইম দিলে আর সঠিকভাবে আপনি যদি আপনার কাজটা করে যান, তো একদিন না একদিন তার ফল আপনি পাবেনই। দ্বিতীয় হচ্ছে, কলেজ লাইফে তো গভর্নমেন্ট কলেজ, পেশেন্ট তো আসবেই, গরিব পেশেন্ট আসবে, ট্রিটমেন্ট করাবে, ওখানে তো পয়সা লাগে না। এবার যখন প্র্যাকটিস লাইফে এলাম তখন তো পেশেন্ট পে করে আসছে, তো তখন দেখতে পাচ্ছি একটা ভালো মতো ডিফারেন্স। মানে কলেজ লাইফে যেটা হয়তো বলতাম ট্রিটমেন্ট করে নিতে, পেশেন্ট করিয়ে নিত, কিন্তু যেহেতু পয়সার ব্যাপার চলে আসছে প্রাইভেট প্র্যাকটিসে, ওটা একটা হিউজ ডিফারেন্স দেখা গেছে। আর একটা ডিফারেন্স যেটা প্র্যাকটিস লাইফে এসে দেখতে পেলাম, যে ডাক্তার যেটা বলে পেশেন্ট অনেক সময় সহমত হয় না। ওনারা হয় গুগল করে বা যাই হোক করে ওনারা ভাবে যে না, এই জিনিসটা করালে বেশি বেটার। ডাক্তারের ওপর ওনাদের আর একটা ওপিনিয়ন থাকে। তো এই সব জিনিসগুলো দেখেছি একটা ডিফারেন্স প্র্যাকটিস লাইফে। এটা একটা খুব ভালো, খুব সুন্দর জিনিস বললেন যে আজকাল আমরা ইউটিউব, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, গুগল, এই সমস্ত জিনিস থেকে খুব সহজে বিশ্বাস করে নিচ্ছি এবং এর ফলে কিন্তু একটা জিনিস আমার মনে হয়, পেশেন্টরা খুব তাড়াতাড়ি ডক্টরও চেঞ্জ করছে। এতে কি স্যার পেশেন্টের ক্ষতি হচ্ছে না ও তার বেটার জায়গায় যাওয়ার জন্য, মানে ব্যাপারটা কি স্যার, আপনি কি ফিল করেন এই ব্যাপারটা? না, জেনুইনলি যদি পেশেন্ট যে জায়গায় চিকিৎসা করাচ্ছেন ওখানে যদি সঠিক চিকিৎসা না পেয়ে থেকে যদি ডক্টর চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আমি সাপোর্ট করব, এটা একটা ভালো দিক। কিন্তু পেশেন্ট কিছু কিছু সমস্যা থাকে, রোগ থাকে যেগুলো সহজে ট্রিটেবল নয়। আমাদের কিছু নিউরোলজিক্যাল প্রবলেম থাকে যেগুলো হয়তো মাসের পর মাস ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে পেশেন্ট যদি মানে ধৈর্য ধরে ওষুধ না খেয়ে বারবার ডক্টর চেঞ্জ করে, তাহলে ওটা পেশেন্টেরই ক্ষতি, ওতে ডাক্তারের কিছু এসে যায়নি। আচ্ছা, বেশ কিছুদিন থেকে আমার মাথায় একটা জিনিস এসছে, গরু, ছাগল, হাতি প্লাস বিভিন্ন জীবজন্তু, ওরা তো কখনো ব্রাশ করে না, ওদের তো কখনো মাজন লাগে না, কিন্তু ওদের দাঁত তো খুব স্ট্রং কিন্তু থাকে। আমাদের কেন দাঁত মাজতে হয়? স্ট্রং থাকে, বিভিন্ন অ্যানিমালেরও ডেন্টিস্ট আছেন, এমন নয় যে ওনাদের নেই। হয়তো গ্রামগঞ্জে আমরা দেখতে পাই না, কিন্তু শহরে ঠিকই আছে, ওদেরও ট্রিটমেন্ট হয়। আমাদের এবার মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্রাণী, আমাদের বুদ্ধি বিবেক সব কিছুই আছে, যে কারণে দাঁত
নষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে বা ক্যাভিটি হচ্ছে, সব নেগলিজেন্সের জন্য, অবহেলার জন্যই হচ্ছে এগুলো। হয় আমরা ব্রাশ ঠিকঠাক করছি না, বা ব্রাশ কেউ কেউ এমনও রুগী এসছে বলে যে ব্রাশ করার টাইম পাই না। ব্রাশ করতে তো হার্ডলি 2 থেকে 3 মিনিট টাইম লাগে, তো এতে ব্যস্ততার কারণ তো আমি কিছু দেখে পাই না। এগুলো অলসতা, অবহেলা, এগুলোর কারণেই হচ্ছে। স্যার এখন আপনি জাস্ট একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেই ক্যাভিটি। স্যার এই ক্যাভিটি জিনিসটা কি, যারা বোঝে না তাদেরকে একটু সহজ ক্যাভিটি যেটা গদ্য বাংলা ভাষায় আমরা বলে থাকি দাঁতে পোকা লাগা, দাঁতে তো আর পোকা লাগে না। তো কি হয়, কোনো খাবার ওখানে থেকে গেলে দীর্ঘদিন ধরে ওই জায়গাটা পচন সৃষ্টি করে, দাঁতে গর্ত সৃষ্টি করে, যার নামই হচ্ছে ক্যাভিটি। স্যার আমরা তো রেগুলার ব্রাশ করি, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের কলগেট ইউজ করি, তো তাতে তো স্যার আমাদের যে দাঁতের মাঝে যে বেগম বা যে ফাঁকায় এই খাবারটা সে তো পরিষ্কার হয়ে যাবে, তা সত্ত্বেও স্যার পোকাটা লেগে যায় কেন? ব্রাশিং টেকনিক আছে। এক হচ্ছে ম্যাক্সিমাম আমরা যারা জনসাধারণ, তাদের আইডিয়া নেই যে কিভাবে ব্রাশ করতে হয় বা কতটা প্রেসার দেওয়া উচিত একটা ব্রাশ নিয়ে, বা একটা ব্রাশ কতদিন চলা উচিত, এগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আর ম্যাক্সিমাম আপনি যদি পাবলিককে জিজ্ঞেস করেন, তো 1000 জনের মধ্যে হয়তো 900 জনই বলবে যে আমরা একবেলাই ব্রাশ করি, তাও আবার সকালে। কিন্তু আমি বলবো পেশেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, যে সকালের ব্রাশ থেকে বেশি জরুরি রাতে ব্রাশ করা খাওয়ার পর। তাহলে আপনার দাঁতটা অনেকটাই ক্যাভিটি মুক্ত এবং ভালো থাকবে। আচ্ছা, তার মানে আমরা যে রাতে খাবারটা খাই তখন সেই খাবারটা হয়তো আটকে গিয়ে সেখানে যা মানে বিভিন্ন অবভিয়াসলি জার্ম আমরা রাতে ঘুম ঘুম ভাবে হয়তো খেয়ে ঘুমিয়ে পড়লাম, ঠিকঠাক ভাবে মুখ ধোলাম না, তো কি হয়, আমাদের যে ঘুমানো পিরিয়ড মিনিমাম 6 থেকে 7, কেউ 8, কেউ 9, এই যে লম্বা একটা টাইম পিরিয়ড, দীর্ঘদিন ধরে খাবার জমে জমে ওই জায়গাটায় তখন ক্যাভিটি সৃষ্টি করে। আর স্যার এখানে আপনি একটা কথা বললেন ব্রাশ টেকনিক, তো স্যার ওই ব্রাশটা দেখেছি আমি আমার বাবাকে দেখেছি পার্সোনালি, উনি 7-8 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে ব্রাশ করেন। তো আবার দেখেছি আমি অনেককে যখন হোস্টেলে ছিলাম অনেককে অবজার্ভ করেছি ওই 10 সেকেন্ডের মধ্যে ব্রাশ করে ফেলে দিল। স্যার তো টাইমটা কতক্ষণ ডিউরেশন, মানে একটা মোটামুটি হ্যাঁ একটা আইডিয়াল ধরা যেতে পারে? বলে দিচ্ছি, আমি দুটোই বলে দিচ্ছি। ব্রাশ অ্যাকচুয়ালি সফট ব্রিস্টেলের হতে হবে। এই যে ব্রিস্টেল, এটা সফট হতে হবে, ঠিক আছে? সে যে কোম্পানির হোক, আমি কোনো কোম্পানি রেকমেন্ড করছি না, বাট এই ব্রিস্টেলটা সফট হওয়া প্রয়োজন। সফটের সাথে সাথে আমরা যে 10 মিনিট বা 15 মিনিট ব্রাশ করব, তো আমাদের ব্রাশ দাঁতগুলো বেশি পরিষ্কার হবে, এই ধারণাটাও ভুল। মিনিমাম 2 থেকে 3 মিনিট ব্রাশিং টাইম যথেষ্ট। তো যখন বিজ্ঞানীরা এই ধরনের মানে ব্রাশিং কিভাবে করা যায় ভাবতে লাগলেন, তখন একটা টেকনিক আবিষ্কার হয় যেটার নাম হচ্ছে মডিফাইড বাস টেকনিক। তো মডিফাইড বাস টেকনিক আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তো ওটা ন্যাচারালি কি সহজে যদি বোঝানো যায়, তো সার্কুলার মোশনে ব্রাশ করতে বলেছে। হ্যাঁ, 3টে ধাত ধরে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্রাশ করব। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করব। আর এমন নয় যে যে পোর্শনটা মানুষ দেখতে পায় খালি ওই পোর্শনটাই আমাদের চকচক রাখতে হবে, ভেতরেও আমাদের ব্রাশ করতে হবে, ভেতরেও এইভাবে প্রত্যেকটা দাঁত আমাদের ব্রাশ করতে হবে। তো এটা হার্ডলি 2 to 3 মিনিটস টাইম লাগে, এতটাও বেশি না যে হ্যাঁ কারোর কেউ যদি একটু লেজি হয় তো হার্ডলি 5 মিনিটস, তার বেশি ব্রাশ করে কোনো লাভ নেই। এই সঠিক প্রসেসটা মানুষের কাছে জানা নেই। ওরা ভাবে যে আমরা যত জোরে হ্যাঁ 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 ঘষবো দাঁত, আমাদের দাঁত তত পরিষ্কার হবে, কিন্তু এতে ক্ষতি কি, গামস মানে মাড়ি হ্যাঁ। আর দাঁত দুটোরই ক্ষতি হয়, ক্ষয় হয়ে যায় অ্যাকচুয়ালি, যত জোরে আমরা হরাইজন্টাল মোশনে ব্রাশ করি এইভাবে। কিন্তু এটা ভুল টেকনিক, সম্পূর্ণ ভুল টেকনিক। তো এটা অনেকেরই জানা নেই। আমার পেশেন্ট যারাই আসে আমি সবাইকে অবগত করি যে আপনারা যখন ব্রাশ করবেন গোল গোল করে। অ্যাকচুয়ালি ব্রাশিং টেকনিকটা যেটা হচ্ছে বাস টেকনিক, বাস টেকনিকের পর মডিফাইড বাস টেকনিক এসছে। তো বাস টেকনিকে কি বলা হয়েছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে আমাদের হ্যাঁ। স্ট্রোক দিতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে, নিচের হলে নিচ থেকে উপরে আর ওপর হলে ওপর থেকে নিচ। তো এই জিনিসটা
যেহেতু কঠিন হয়ে যায় রোগীদের ক্ষেত্রে যে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশন আমরা কিভাবে আন্দাজ করব, হুম, এটা তো সম্ভব না। তো সেই কারণে তারপরে আবার যেটা থিওরি এলো যে মডিফাইড বাস টেকনিক, সার্কুলার মোশন। তো সার্কুলার মোশন হলে অটোমেটিক 45 যে ডিগ্রি অ্যাঙ্গুলেশন যেটা বলা হচ্ছে, ওটা অটোমেটিক কিছু না হলেও চলে আসছে এবং পেশেন্ট পক্ষেও ইজি হচ্ছে ব্রাশ করাটা। তো এইভাবে যদি ব্রাশ করা হয়, তা আমার মতে সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। তাহলে স্যার আমি যেটা বুঝতে পারলাম, আমি এতদিন ধরে ভুল প্রসেসেই ব্রাশ করে এসেছি, বিকজ অফ মানে ল্যাক অফ নলেজ। হ্যাঁ। আহ, আর স্যার আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, যে আমরা যে পেস্ট ইউজ করছি, টুথপেস্ট, কাউকে দেখি খুব হালকা পরিমাণে, কেউ একদম পুরো ব্রাশ ভর্তি হয় নেই। অনেকের মাথায় আমি কোশ্চেন করে জিজ্ঞেস করেছি, তো কেউ বলে ওই পুরোটা নিয়ে এলে ব্রাশ ভর্তি হলে দাঁতটা বেশি ক্লিন থাকে, বেশি চকচক করে। এটা স্যারের সেরকম মিথ না এটা? অবশ্যই মিথ, সেরকম কিছু নেই যে বেশি পেস্ট নিলে বেশি পরিষ্কার, ওরকম কোনো ব্যাপার নেই। একজন অ্যাডাল্ট পেশেন্ট মোটামুটি যদি একটা মটরশুঁটির দানার মতো সাইজের পেস্ট অ্যামাউন্ট নেয়, যথেষ্ট। এটা ছোট্ট একটা। মটরশুঁটির দানা। আচ্ছা। আর স্যার ওই দাঁতে যে আজকাল আমাদের যে এত বেশি প্রবলেম হচ্ছে, এটা কি শুধুমাত্র স্যার ওই ঠিকঠাক ব্রাশের প্রবলেমের জন্য? আজকাল যে আমরা বেশি বেশি ফাস্টফুড খাচ্ছি, হ্যাঁ তাতেও কোনো মানে ইফেক্ট পড়ছে? হ্যাঁ, সেটাও একটা কারণ আপনি বলতে পারেন, কারণ প্রসেসড ফুড খাচ্ছি আমরা, তো এতেও একটা হয়। অ্যাকচুয়ালি আমাদের দাঁতের সব থেকে, এই যে ধরুন দাঁত, তো দাঁতের সব থেকে হার্ডেস্ট পার্ট হচ্ছে এনামেল। তো এনামেল হচ্ছে 96% মিনারেলাইজেশন থাকে, তো ক্রিস্টাল থাকে, হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল বলে। তো পিএইচ যদি 5.5 এর নিচে হয়ে যায়, তো ক্রিস্টালগুলো মানে আস্তে আস্তে ডিজেনারেট হতে শুরু করে। ডিজেনারেট মানে স্যার ওই পিএইচটা 5.5 মানে সেটা কি অ্যাসিডিক? হ্যাঁ, অ্যাসিডিক। অবশ্যই। আচ্ছা। তো এবার তারপর আমরা যেগুলো প্রসেস ফুড খাচ্ছি, এখন ম্যাক্সিমাম আমাদের পেশেন্টের অ্যাসিডিটির প্রবলেম, তো এই কারণে ওগুলো এনামেল গুলো তখন ডিজলভ হতে থাকে, ক্রিস্টাল গুলো, এনামেল তো না, ক্রিস্টাল। স্যার এনামেলটা কি একটুখানি এক্সপ্লেন করবেন? এনামেল হচ্ছে আমাদের বডির সব থেকে হার্ডেস্ট মেটেরিয়াল, যেটা ক্রিস্টাল দিয়ে তৈরি, ঠিক আছে, হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল। হুম, তো এই এনামেল একবার নষ্ট হয়ে গেলে আর কিন্তু ওটা তৈরি হয় না। আচ্ছা। তো যে কারণে একবার এনামেল নষ্ট হয়ে গেলে আমাদের এনামেল নিচের পার্ট হচ্ছে ডেন্টিন। ডেন্টিনের ছোট ছোট টিউবুল থাকে, মানে নালি থাকে, যে কারণে এনামেল ওই অ্যাসিডিক বেশি খাবার বা স্টিকি ফুড, চকলেট হয়ে গেল, কিছু হ্যাঁ। চকলেট হয় যেগুলো দাঁতে আটকে থেকে যায়, আমরা ঠিকঠাক পরিষ্কার করি না। তো ওই সব কারণে কি হয়, দাঁতগুলো আস্তে আস্তে তখন, যে এনামেল নষ্ট হয়ে গেল, তখন আমাদের দাঁতে সেন্সিটিভিটি চালু হয়ে যায়, বিকজ অফ ডেন্টিনাল টিউবুলস, ওগুলো সব ওপেন থাকে। তো একটা নালি যদি ওপেন থাকে, তাতে যদি কিছু অ্যাসিডিক বা কিছু সাবস্টেন্স যায়, তো অবশ্যই একটা সেন্সেশন ফিল তো হবেই, যেটাকে আমরা সেন্সিটিভিটি বলছি। আমাদের বডিটা মোস্ট সুইটেবল ফর অ্যালকালাইন। হ্যাঁ, তার মানে ওই পিএইচটা সেটা অ্যাসিডিক থেকে অ্যালকালাইন, যেটা মোটামুটি 6+। তবে তাহলে কি স্যার যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস গুলো খাই, দাঁতের ক্ষতি করে? অবশ্যই অবশ্যই, দাঁতের এনামেলের ক্ষতির কারণ, ওয়ান অফ দ্য কারণ। আজকাল যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম যা কিছু হোক, বন্ধুদের সাথে বসে আড্ডা, প্রত্যেকটা জায়গায় কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু আমাদের লাইফটা মানে একদম হচ্ছে থমকে গেছে, ওটা লাগবেই। তো স্যার আপনি তাদেরকে কি বলতে চান? আমি অবশ্যই ওনাদের বলবো যে আপনি কোল্ড ড্রিঙ্কসটা যত দূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। তার থেকে আপনি বাড়িতে বসে লেবু জলের শরবত খান। এবার আপনি বলবেন যে পার্টিতে গেছি, ওখানে লেবু জলের শরবত কোথায় পাওয়া যাবে? এটা স্বাভাবিক ম্যাটার। হুম, তো যেখানেই যাবেন, যদি সেরকম হাইফাই জায়গায় কোনো রেস্টুরেন্ট বা এতে যান, আজকাল সবই অ্যাভেলেবেল থাকে, এটা প্রায়োরিটির ওপর। কারেক্ট। তো আপনারা যদি বলেন, তো ওটাও আপনারা পেয়ে যাবেন। কিন্তু কোল্ড ড্রিঙ্কস শুধু যে দাঁতের জন্য সেটাও না, আমাদের বডির বিভিন্ন পার্টসের জন্য ক্ষতিকর। প্লাস স্যার আরেকটা জিনিস বলতে চাই, আজকাল যে আমরা যেটা বলি রিচ ফুড, সেটা কিন্তু আমি দেখেছি আমার গ্রামের যে সমস্ত লোক রয়েছে, প্লাস ওই আমার বেশ কিছু বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি রিচ ফুড হচ্ছে বড় লোকদের জন্য। হ্যাঁ, কেউ যদি বলছে রিচ ফুড, কেউ বলছে ভালো খাবার, অনেকে ভাবে কেউ ভালো মন্দ খেতে পারছে না, তো লাইফে কি আছে। তো
স্যার সেটা কি আমাদের হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট? আমরা তো এখন জানলাম সেটা তো অবশ্যই ক্ষতি করছে দাঁতের। তো অবশ্যই। সেটাতে আপনি তাদের কি বলতে চান? যারা ওটাকে ভাবে ওটা বড় লোকদের খাবার, নর্মাল যারা সাদা ভাত খায় তাদের তারা ভাবে তাদের লাইফটা একদম বেকার। তাদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আসছে না, যাদের বাড়িতে একদম গরিব তারা ভাবছে আমরা তো গরিব, তার জন্য আমরা খেতে পাচ্ছি না, বাইরে গিয়ে মোমো খেতে পাচ্ছি না, চাউমিন খেতে পাচ্ছি না। হ্যাঁ। দেখবেন বাইরে যারা এই সমস্ত জিনিস খায়, আপনি যদি সার্ভে করেন তাহলে দেখতে পাবেন রোগ জীবাণু ওনাদেরই বেশি অ্যাজ কম্পেয়ার টু গ্রামে যারা বাড়ির জিনিস খেয়ে দৈনন্দিন জীবনযাপন করছে। তার মানে আমরা বলতে পারি যে প্রসেস ফুড কিংবা যে সমস্ত এত বেশি আমরা অয়েল এটা ওটা ইউজ করে যে খাবারটা খাই, তার চেয়ে বরং যারা একদম সিম্পল খাবার খায় তারা আইডিয়াল, অবশ্যই তারাই সবচেয়ে হেলদি। অবশ্যই। এই জিনিসটা আমাদের জানা হলো। আর স্যার যে একটু আগে আপনি এক্ষুনি বলেন চকলেটের ব্যাপারটা, চকলেটটা বাচ্চা থেকে বয়স্ক সবার আজকাল ফেভারিট। চকলেটটা একটা মানে বিশেষ করে বাচ্চাদের জন্য তো ওদের আটকানোই যায় না, থামা যায় না। না, চকলেট খাক, চকলেট খেতে আমি নিষেধ করছি না, চকলেট মিষ্টি বাচ্চারা তো খাবেই। এবার কিছু চকলেট আছে স্টিকি, ঠিক আছে, বিভিন্ন টাইপের ক্যান্ডি আসছে আজকাল যেগুলো স্টিকি, দাঁতে চিপকে যায়, ওই টাইপের চকলেটগুলো আমি অ্যাভয়েড করতে বলছি। আচ্ছা আচ্ছা, মানে যে চকলেট চকলেটটা, মিষ্টি হ্যাঁ, বা ডার্ক চকলেট এগুলো খাওয়া যে খুব একটা খারাপ জিনিস সেটা নয়, বাট হ্যাঁ, যে প্যারেন্টসরা কিনে দেবেন ওনাদের বাচ্চাদের, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে চকলেট খাওয়ার পর যেন মুখটা ভালোভাবে ধুয়ে নেয়, ক্লিন করে নেয়, না হলে কিন্তু আবার সেই একই গল্প ক্যাভিটির জায়গায় চলে আসবে। আজকাল আমরা ছোট বাচ্চাদের দেখতে পাই ওদের অর্ধেকটা দাঁত ক্ষয়ে গেছে। হুম, ওই কারণ কি, চকলেট খেয়ে খেয়ে তাদের দাঁত ক্ষয়ে গেছে। তো স্যার, আর প্যারেন্টসদের সাথে আমি যখন কথা বলেছি, কেন আপনি এই বাচ্চাটাকে আহ, একটু কন্ট্রোল কেন করছেন না, এত বেশি চকলেট কেন খাওয়াচ্ছেন, তো ওদের কথা, এটা তো দুধে দাঁত, এরপর তো আবার দাঁত বেরোবে। তো স্যার এই তোদের যে থট প্রসেস, এটা কি ঠিক? না, অবশ্যই ভুল। দুধে দাঁত হলে কি হলো, দুধে দাঁতের যেমন ইম্পর্টেন্স আছে সেরকম অ্যাডাল্ট টুথেরও ইম্পর্টেন্স আছে। এবার দেখা গেল কোনো দাঁত, দুধে দাঁত, যেটা হয়তো 11 বছরে স্বাভাবিকভাবে নিজে থেকে ওঠার কথা, সেটা পোকা লেগে ইনফেকশন হয়ে কোনো দাঁতের ডাক্তারের কাছে গিয়ে 8 বছর, 9 বছর, 7 বছরে তুলে নিচ্ছে। তো এই যে পিরিয়ডটা, যে পিরিয়ডে দাঁত থাকলো না, হয়তো স্পেসটা কম হয়ে যায়, আর না হলে পরবর্তীকালে যে বয়সে দাঁতটা আবার বড়দের দাঁত বেরোনোর কথা ঠিকঠাক বেরোয় না, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের ছোটোখাটো সার্জারি করতে হয়। স্যার, আর একটা বাচ্চার পক্ষে অনেকে ব্রাশ করানো এ করা মানে একটা চাপ। তো একটা বাচ্চাকে কখন থেকে টুথপেস্ট ইউজ করানো যেতে পারে? এটা একটা ভালো কোশ্চেন ধরেছেন আপনি, এটা সবার জানা নেই। যখন বাচ্চা থুতু ফেলতে শিখে যাবে, থুতু ফেলতে শিখে গেলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, বাচ্চাকে এখন টুথপেস্ট দেওয়া যাবে। তাও অন অ্যান অ্যাভারেজ আমরা বলি যে 2 বছর প্লাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে, তারপর থেকে আপনারা টুথপেস্ট ইউজ করতে পারেন। আচ্ছা স্যার, আর আরেকটা জিনিস, বিশেষ করে এই জিনিসটা হোস্টেলে বেশি বেশি দেখা যায়, কারণ স্টুডেন্টদের পড়ার ভীষণ ভীষণ চাপ। তারা কি করে, সকাল সকাল উঠে ব্রাশ করার সময় না থাকে, তারা ওই ছোট স্যার মাউথ ওয়াশ টাইপ পাওয়া যায়, জাস্ট সেটা দিয়ে কুলিকুচি করে দেয়। স্যার, এটা করলে কি দাঁত আমাদের না ক্লিন না রাখা না, অবশ্যই না। যথেষ্ট? মাউথ ওয়াশ, রেগুলার ইউজ মাউথ ওয়াশ একদমই প্রহিবিটেড। রেগুলার মাউথ ওয়াশ কখনোই করা উচিত না, ওতে বরং ক্ষতি আছে। হ্যাঁ, কোনো পার্টি টাটিতে যাচ্ছে, মাউথ একটু স্মেল করছে, তো একটু আজকাল স্প্রে মাউথ ওয়াশও এসছে, তো একটু স্প্রে করে নিলে ওটা আলাদা জিনিস। কিন্তু আমরা ব্রাশিং এর সঙ্গে মাউথ ওয়াশ কখনোই এক করতে পারি না। আর রেগুলার মাউথ ওয়াশ ইউজ করলে আমাদের দাঁতে এক প্রকার স্টেন হয়ে যায়, যার ফলে দাঁতটা হালকা হালকা ব্রাউনিশ বা ব্ল্যাকিশ যে স্টেন, ছোপ ছোপ দাগ চলে আসে রেগুলার যদি আমরা মাউথ ওয়াশ ইউজ করি। তো এটা একদমই রেগুলার ইউজ করা উচিত নয়। আচ্ছা। আর স্যার, এক্ষুনি যেটা বললেন মাউথ ওয়াশটা আমাদের মুখের যে একটা ব্যাড স্মেল কিংবা খারাপ দুর্গন্ধ, সেটা কি মাউথ ওয়াশের ওটাই মেন কাজ, কি মুখের দুর্গন্ধ দূর করা, না এক্সট্রা আর কোনো কাজ রয়েছে? তাছাড়া এত না, মার্কেটে পপুলার আছে, কেন? কাজ অবশ্যই আছে। এখন বিভিন্ন মাউথ ওয়াশের বিভিন্ন কম্পোনেন্ট আছে, কেউ হিলিং এ সাহায্য করে, ঠিক আছে, কেউ ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, ঠিক আছে, কাজ অবশ্যই আছে।
কিন্তু আবার যে বললাম যে কেউ যদি ভাবে আমি ব্রাশ না করে মাউথ ওয়াশ ইউজ করব, তো আমার টাইম সেভ হবে। তো 2-3 মিনিট 5 মিনিট টাইম গেলে আমার মনে হয় না, আমিও কলেজে পড়েছি আর সবাও পড়ছে, আমার মনে হয় না 5-10 মিনিট যদি চলে যায় টাইম, তো ওর মানে এক্সামে ফেল হয়ে যাবে বা ও পাস করতে পারবে না, এরকম তো আমার মনে হয় না। ভাই একদম খুব ঠান্ডা জল, তখন দেখেছি আমাদের দাঁতটা কিন্তু একদম পুরো শিউরে উঠে যায়। তো ঠান্ডা জল কি আমাদের দাঁতের জন্য ঠিক? না, যে কোনো জিনিসই অতিরিক্ত দাঁতের পক্ষে ক্ষতিকর, সে হট ওয়াটার হোক কোল্ড ওয়াটার হোক, নর্মাল ওয়াটার খাওয়াটাই বেশি বেটার। আর স্যার আপনি এমন কোনো ফুডকে পুরো ইন্ডিকেট করতে চান যেটা আমাদের দাঁতের মানে ডেন্টাল হেলথের জন্য খুব খুব মারাত্মক ক্ষতি করতে পারে? প্রসেসড ফুড আর স্টিকি ফুড, যে আচ্ছা। কোনো টাইপের স্টিকি ফুড আর প্রসেসড ফুড। আর স্যার এক্ষুনি আমরা দাঁতের দুর্গন্ধ নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে একটা কোশ্চেন আমার মাথায় আসছে। অনেকের মুখে খুব ব্যাড স্মেল বেরোয়, ওরা দেখা গিয়েছে রেগুলার ব্রাশ করে, ঠিকঠাক ভাবে টাং ক্লিন রাখে, তা সত্ত্বেও স্যার তাহলে ব্যাড স্মেল যে একটা আছে, খারাপ দুর্গন্ধ, সেটার প্রধান কারণ কি স্যার? সেটার প্রধান কারণ হচ্ছে দাঁতে, আমাদের কেউ যদি লক্ষ্য করে ভেতর পোর্শনে, আমাদের যে দাঁত আছে নিচে হোক বা উপরে হোক, ভেতর পোর্শনে টার্টার বলে একটা ওয়ার্ড টার্ম হয়। তো কি হয়, ওগুলো জমে যায় দীর্ঘদিন ধরে, আমরা যতই ব্রাশ করি না কেন ওটা মানে অ্যাকুমুলেট হতে থাকে, ক্যালকুলাস যেটাকে বলি, পাথরের আকারে ধারণ করে, যার ফলে মাড়ি অনেক সময় লাল লাল হয়ে যায় বা মাড়ি দিয়ে রক্তও পড়ে, ঠিক আছে? তো এই সব কারণের জন্যই আমাদের মুখটা তখন দুর্গন্ধ করে। স্যার এইটার কিওরের মানে কোনো এটা কিওরের উপায় মেডিসিন বাড়িতে নেই, না স্যার, মেডিকেল কোনো উপায় নেই, ঘরোয়া যে কোনো উপায়? ঘরোয়া কিছু খেয়ে হয়তো ব্লিডিং বা দুর্গন্ধটা মানে ফর আ টেম্পোরারি টাইম অফ পিরিয়ড থেমে রাখা যাবে, বাট এর পার্মানেন্ট উপায় হচ্ছে পুরো জায়গাটা আন্ডারনিথ, মানে একদম ভেতর থেকে, যেখান থেকে মানে সমস্যাটা তৈরি হয়েছে, পুরো ভেতর থেকে জায়গাটা ক্লিন করে ধুয়ে ফেলা, যার জন্য আল্ট্রাসনিক স্কেলিং আছে আমাদের। তো এই প্রসেসে ওই জিনিসটার চিকিৎসা করা হয় এবং মানে পেশেন্ট সুস্থতা লাভ করে। স্যার আমি আমার বাড়ির বেশ কিছু আমার রিলেটিভদের দেখেছি, তাদের এরকম সেম দুর্গন্ধ নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, সেটা হোমিওপ্যাথিক কিংবা এরকম টাইপ। তো তারা দেখেছি তারা বেশ একটা টুথপেস্ট রেকমেন্ড করতো, এটা ইউজ করলে সেরে যেত। আপনি এটা কি বলতে চান? না, ওটা তো সারা সম্ভব নয়, ওই তো আপনাকে আগেই যেটা বললাম যে ওগুলো হবে টেম্পোরারি বেসিস ট্রিটমেন্ট, টেম্পোরারি সারলো হয়তো 1 মাস 2 মাস, কি হার্ডলি যদি খুব ভাগ্যবান হয় তাহলে 6 মাস হয়তো জিনিসটা হলো না, বাট ওটা আবার ফিরে আসবে। এবং যত ডিলে করবে এই ট্রিটমেন্ট, তত বোন লস, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস বা আদার্স যে গাম ডিজিজগুলো হয়, টুথ মোবিলিটি, এগুলো সব প্রবলেম দেখা দিবে। আচ্ছা স্যার, তাহলে ওই ওটা দূর করার জন্য কি আমাদের সেই যে ফ্লাসিং বা সেই দাঁত যে আমরা ক্লিন করি, সেটা কোনো এফেক্ট ফেলতে পারে? যে ওয়াটার দিয়ে যেটা ওয়াটার দিয়ে ওটা তো নিজে করা একটু ডিফিকাল্ট, বিদেশে এসছে, ফরেন কান্ট্রিতে করে অনেকে কিনে, ওটা একটু এক্সপেন্সিভও, কিন্তু ইন্ডিয়াতে সেরকম ভাবে এখনো প্রভাব ফেলতে পারেনি যে ওয়াটার দিয়ে, ওয়াটার স্প্রে, জেট স্প্রে যেটা বলছে, ওটা ইন্ডিয়াতে এখনো সেভাবে মানে আসেনি মার্কেটে, এবং ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ডু। তো নিজে থেকে করাটা অসম্ভব। হ্যাঁ, ফ্লস যেটা বললেন ওটা একটা টেকনিক, আমাদের কি হয় দাঁতের আসপেক্ট আছে, তো যেটা বাইরেরটা বাক্কাল, ভেতরেরটা লিঙ্গুয়াল, যেটা মিড লাইনের দিকে আসছে ওটা মিজিয়াল, আর যেটা অ্যাওয়ে ফ্রম মিড লাইন সেটা হচ্ছে ডিস্টাল, আর একটা হচ্ছে অক্লুজাল। তাহলে আমাদের 1 2 3 4 5টা আসপেক্ট হচ্ছে দাঁতের। তো আমরা যখন ক্লিন করি তখন 1টা, ভেতরে 2টো, আর উপরে 3টে, 4 আর 5 যেটা 2টো দাঁতের গ্যাপে আছে ওটা আমরা কখনোই ক্লিন করতে পারি না, যার জন্য ফ্লসিং, যেটা এখন আস্তে আস্তে পেশেন্টের অ্যাওয়ারনেস বাড়ছে, ফ্লসিংটা খুব জরুরি। যে কোনো হেভি মিলের পর আমাদের ফ্লসিং করা উচিত প্রত্যেকটা দাঁতের গ্যাপে গ্যাপে।
তাহলে কি হলো যে এই যে নোংরা জমার ব্যাপারটা আপনি বললেন, এটার চান্সটা অনেকটাই কমে যায়। এটা হ্যাঁ, হ্যাঁ। আল্ট্রাসনিক স্কেলিং, ওটা অন্তত বছরে একবার করালে দাঁত এবং মাড়ির দুটোই সুস্থ থাকে। আচ্ছা। আহ, আজকাল মানুষ খুব গুটকা, বিভিন্ন ধরনের ওই বিড়ি সিগারেট খুব চলে আমাদের এই ইন্ডিয়াতে। তো স্যার এইগুলো কি দাঁতের কোনো ক্ষতি করে? অবশ্যই দাঁতের স্টেনিং যেটা বললাম, যারা স্মোকিং করে দেখবে দাঁতে কালো কালো স্পট চলে আসে, ঠিক আছে। গুটখা খৈনি ওদের প্রথমে বা পান, এগুলোতে খয়েরি স্পট আছে, ঠিক আছে, যেগুলো দাঁতের আবার সেই ইনামেল ক্ষতি করার একটা কারণ। আর গুটকা, সুপারি, এগুলো তো ইনফ্যাক্ট মাড়িরও অনেক রকম ডিজিজ করে, ঠিক আছে। ইনফ্যাক্ট দেখা গেছে আমার কাছে পেশেন্টও এসছে যারা রেগুলার বেসিসে খেয়েছে, গালে ক্যান্সার নিয়ে এসছে, এরকমও পেশেন্ট আমার কাছে অনেক এসছে। তো এগুলো যত সম্ভব আমি শুধু অ্যাভয়েডই না, না খেতেই বলবো। এতে তো অ্যাকচুয়ালি কারো কোনো বেনিফিট হয় না। আই থিঙ্ক স্যার ডোপামিন রিলিজ হয়, সেটার জন্য মানুষ ছুটে যায়। ক্ষতিটাই বেশি আর কি। হ্যাঁ। আর একটা জিনিস, যারা টুথ ক্লিনিং এর জন্য, হ্যাঁ, ওই স্যার কালো কালো মাজন মানে এই চারকোল টাইপ কিংবা সাদা টুথপেস্ট টাইপ, স্যার এইগুলো কি আমাদের অ্যাকচুয়াল দাঁত ক্লিন করে, না দাঁতের এতে কোনো ক্ষতি হয়? কিন্তু দেখতাম স্যার, আমি পার্সোনালি যখন ছোটবেলায় একদম ছিলাম, তখন দেখেছি হ্যাঁ বাড়িতে কোনো একটা কালো মাজন হয়তো গ্রামে বিক্রি করতে এসেছে, ছোট্ট একটা টুথপেস্ট, ওটা সকালে গিয়ে দেখতাম দাঁত ক্লিন হয়ে যেত। ক্লিন করে না এই জিনিসটা নয়, কিন্তু ক্লিন করার সাথে সাথে দাঁতের বেশিরভাগটাই ক্ষতি করে চারকোল টুথপেস্ট। আপনি বালি দিয়ে ঘষে দেখুন, দেখবেন দাঁত আপনার পরিষ্কার হয়েছে। তো চারকোল বা ওই জাতীয় যেগুলো পেস্ট আছে, ওগুলোতে যে ইনগ্রেডিয়েন্ট থাকে এমন একটা থাকে যেগুলোতে অ্যাব্রেসিভ মেটেরিয়াল থাকে, মানে এডি এর যেটা মানে রেকমেন্ডেশন ডোজ আছে ওর থেকে অনেক হাই থাকে, যার ফলে কি হয় কি আমরা যখন ব্রাশ করি ওটা এমন কিছু পদার্থ থাকে যেগুলো দাঁতকে অতিরিক্ত ক্ষয় করে দেয়, আচ্ছা। যার ফলে আমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের দাঁতটা পরিষ্কার লাগছে। কিন্তু দীর্ঘদিন ধরে ওই জাতীয় টুথপেস্ট যারা ইউজ করেছে আপনি খোঁজ নিলে দেখবেন যে ওনাদের সেন্সিটিভিটির প্রবলেম চলে এসছে। সে তো একদম আমার যারা ছিল না, এখনো কিন্তু আমাদের বেশিরভাগ লোকের কিন্তু এটা তাহলে স্যার বলতে পারি মিথ, যে কালো মাজন কিংবা ওই সাদা মাজন যেগুলো গ্রামে কালো কৌটোতে মাজন, বিক্রি করে, লালা মাজন, সাদা মাজন, এগুলো সবই দাঁত মাড়ি দুটোর পক্ষেই ক্ষতিকর। একদম ভয়ানক জিনিস। জানলাম এরপরে কখনো ভুল করে হাত লাগানোই যাবে না। আমাদের যে আক্কেল দাঁত, এটা স্যার এত দেরিতে কেন বেরোয়? কি তার মানে কি স্যার, একটা জিনিস আমার কোশ্চেনটা এই জন্য আরো বেশি করা, কারণ অনেকে বলে আক্কেল দাঁত যখন বেরোয় যখন কারো ম্যাচুরিটি আছে। না, ওটা এ- উম, মানে একদমই ভিত্তিহীন কথা। আক্কেল দাঁত দেখুন, বাচ্চাদের যেমন আমরা যখন বাচ্চা অবস্থায় জন্মাই তারপরে দাঁত বেরোয়, তো 20টা দাঁত বেরোয় বাচ্চা অবস্থায়, আবার ওগুলো নির্দিষ্ট টাইম মতো ঝরে গিয়ে তখন আবার বড়দের দাঁত আস্তে আস্তে বেরোতে থাকে। তো আক্কেল দাঁতেরও সেরকম টাইম পিরিয়ড আছে, ঠিক আছে। যেমন ওটা 15-16 বছরের পর থেকে চালু হয় বের হওয়া, আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিই যে 25-26 বছর অবধি ওটা বেরোয়। এবার কারোর কারোর দেখা গেছে এরকমও যে 32 বা 40 বছর বয়সে একটু উকি ঝুঁকি দিয়েছে, দাঁত পুরোপুরি না বেরিয়েও হয়তো অল্প বেরিয়েছে, মাড়ির এক কোনায় দেখা যাচ্ছে। তো এটা দেখা গেলে এক ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন বলা যেতে পারে, যেগুলো বেশি বয়সে বেরোচ্ছে, বাট উইদিন 25, 26, 27 ইয়ার্স এগুলো নর্মাল। এই টাইম পিরিয়ডের মধ্যেই দাঁতগুলো বেরোয়। তবে এমন না যে দাঁত বেরোয়নি বলে কারোর ম্যাচুরিটি নেই। অনেক বয়স্ক লোকেরও আমি দেখেছি যিনাদের বয়স হয়তো 70-75 প্লাস, কিন্তু আক্কেল দাঁত নেই। তো আক্কেল দাঁত যে বেরোতেই হবে এরকম কোনো মানে নেই। স্যার তাহলে আক্কেল দাঁতের কাজটা কি, কেন বেরোয়? আক্কেল দাঁত বেসিক্যালি, আক্কেল দাঁত হচ্ছে একটা মোলার টুথ, থার্ড মোলার বলি আমরা, ওটা চাবানোর কাজেই লাগে। বাট মানে দেখা গেছে যে আমাদের বডিতে যেমন অ্যাপেন্ডিক্স বলে একটা অর্গান থাকে যেটার কোনো কাজ নেই, বাট আমাদের বডিতে আছে, আক্কেল দাঁতও সেরকম। যে ফার্স্ট সেকেন্ড মোলার যদি থাকে তো আক্কেল দাঁতের সেরকম কোনো কাজ নেই, বাট ওটা একটা যেহেতু পার্ট, আমাদের দাঁতের একটা অংশ, তো ওই জন্য ওটাও একটা আছে।
স্যার আজকাল বেশ কিছু আমি অ্যাড দেখতে পাই, আক্কেল দাঁত তুলে ফেলার অনেকে কিন্তু রেকমেন্ড করে। স্যার আক্কেল দাঁত তুলে ফেলা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি তখনই যদি আজকাল দেখা যায় যে দাঁত আমাদের সব, যেহেতু টাইম টু টাইম আমরা ডাক্তারের কাছে যাই না বা ভয় করি, বাচ্চারা ভয় করে যেতে, তো কি হয় অ্যাওয়ারনেসটা অনেক কম যে কোন বয়সে কোন দাঁত উঠানো উচিত বা না উঠলে কি করা উচিত, এগুলো আমরা অতটা গুরুত্ব দিই না, অ্যাওয়ারনেস কম যার জন্য। তো আক্কেল দাঁতও আজকালকার দেখা গেছে ম্যাক্সিমাম আক্কেল দাঁতই সোজাভাবে ইরাপ্ট হয় না, মানে বের হয় না, এঁকে বেঁকে বার হয়। এবার এঁকে বেঁকে যখন বার হয় তখন কি হয় যে পাশের যে দাঁত আছে ওতে হিন্ড্রেন্স করে, বাধা দেয়, হয়তো ক্ষতি করছে, ঠেলা দিচ্ছে, ওখানে ক্যাভিটি তৈরি করছে। তো সেই সব ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে তুলে নেওয়াই বেটার। যেহেতু আক্কেল দাঁতের আগেও বললাম যে অ্যাপেন্ডিক্স যেমন শরীরের কোনো কাজ নেই, আক্কেল দাঁতেরও কোনো কাজ নেই, তখন আমরা রেকমেন্ড করি যে দাঁতটা তুলে নেওয়াই বেটার। আচ্ছা, একটা জিনিস আমি বলতে চাই, আমারও আক্কেল দাঁতটা বেশ একবার ডক্টর দেখিয়েছিলাম। আমি যখন কলকাতায় ছিলাম তখন এক্সরে করেছিলাম, তো উনি বললেন আক্কেল দাঁত তোমার হালকা বেঁকে আছে, তুলে নেওয়া বেটার হবে। তো উনি বলেছিলেন কি যদি ব্যথা কমে যায় তাহলে তোলার দরকার হবে না, কিন্তু তারপর দেখেছিলাম ব্যথাটা কমে গেছিল। আর তখন দাঁত তোলার ঠিক তার আগে আমি বাড়িতে একটু কথা বলি এরকম তোলা যায় না, তো আমার বাড়ির লোক বলছিল, প্লাস আমার ফ্রেন্ডরাও তারা বলছিল দাঁত তুললে নাকি চোখের জ্যোতি কমে যায়। না, এটা একদম ভিত্তিহীন কথা। দাঁত তুললে দাঁতের সঙ্গে জ্যোতির কি কানেকশন? আমি সাপোজ একটা উদাহরণ দিই। এটা ধরুন নিচের চাবল, না আমাদের হুম ওপরের চাবল ফিক্স থাকে আর নিচের চাবল আপ ডাউন করে। তো ওপর চাবল যদি এটা হয়, তার উপরে চোখ আছে আমাদের, হ্যাঁ তাই তো, তার উপরে চোখ আছে। তো আমি যদি নিচের চাবলে অ্যানাস্থেটাইজ মানে অবশ করে আমি যদি নিচের কোনো দাঁত তুলি, হুম তাহলে এটার সঙ্গে আমার যে এই ওপরের দাঁতের যে চোখ আছে, হুম হুম তো কিভাবে সম্পর্ক আসছে? কারেক্ট। এটা তো পুরো ভিত্তিহীন কথা, কিন্তু যুগ যুগ ধরে এই কথাটা চলে আসছে যে দাঁত তুললে চোখের জ্যোতি কমে যায়। এটা একটা বেসলেস কথা, এর কোনো যুক্তি নেই। হ্যাঁ, এবার যদি কোনো আনাড়ি ডাক্তার ইনকেস ওপরের দাঁত তুলতে গিয়ে চোখের আশেপাশে হয়তো কোথাও ইঞ্জেকশন দিতে গিয়ে ড্যামেজ করে দিল, আনাড়ি ডাক্তার, নট কোয়ালিফাইড ডাক্তার, তাহলে হওয়ার একটা চান্স থাকবে, তাও হয়তো 2 to 5%। হবেই তার গ্যারান্টি নেই, তাও 2 to 5% চান্স থাকবে। কিন্তু এই যে আপনি বলেন দাঁত তুললে চোখের জ্যোতি, এটা একটা বেসলেস কথা, এর কোনো যুক্তি নেই। এটা একটা জানা হলো যে এটা একটা বিশাল বড় কোশ্চেন ছিল, আমরা সবাই এটা ভাবতাম কি চোখে, যা হোক। আর আরেকটা জিনিস যে ভুল ডাক্তারের কাছে গেলে ভুল কিছু হবে, তখন ভুল একটা বিশ্বাস জন্মে যাবে, সুতরাং আমাদের সবসময় কোয়ালিফাইড ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো স্যার সেই দাঁত তোলা থেকে আমার আর একটা প্রশ্ন, যেটা খুব মানে বিশেষ করে ইউটিউবে প্লাস ওই গুগলে জিনিসটা আমি দেখছিলাম, দাঁত তুললে বলছে আমাদের হার্টের যে হার্ট প্রবলেমের মানে বিশাল চান্সটা বেড়ে যায়। এর কারণটা আমি যখন গুগলে গিয়ে দেখছিলাম, তো ওরা এইভাবে দেখাচ্ছে, আমাদের যখন কোনো ফুড খাচ্ছি আমাদের বডি সেখানে নিউট্রিশনটা নিচ্ছে, বাকিটা বের করে দেয়। কিন্তু যখন কোনো ফুড ডিরেক্ট যখন আমাদের বডিতে ব্লাডে চলে যাচ্ছে, যখন মানে কোনো দাঁত যখন তুলে নিচ্ছে, ওখানে হালকা যদি সেখানে ক্ষত স্থান থেকে যায়, তার ফলে সেটা কি হয় অনেক সময় বলছে আমাদের যে সমস্ত ব্লাড তো পিউরিফাই হচ্ছে হার্টে, এবং সেই ফুডটা যদি আমার হার্টে যায় তখন সেটা কি হয়, ব্লকেজের চান্স থাকে। স্যার এটা কি কি বলতে চান স্যার? না, এটা একটা কনসেপ্ট আছে, বাট আপনার কনসেপ্টটা ভুল। কেন ভুল ওটা আমি বলে দিই। দাঁত তুললে হয় না। হ্যাঁ, এবার আপনি বলবেন যে কোনো কার্ডিয়াক পেশেন্ট অলরেডি আছে, কার্ডিয়াক পেশেন্ট, তাহলে তার কিছু প্রিকশন আছে, টার্মস কন্ডিশন আছে, তারপরে আমরা দাঁত তুলি, ঠিক আছে। যেমন কার্ডিয়াক পেশেন্টদের মেনলি আমরা যেটা বলি, অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে দাঁত তোলাটাই বেটার, একটা রিস্ক থেকে যায়। কিন্তু যাদের কোনো কার্ডিয়াক ইস্যু নেই, অথচ আপনি বললেন যে দাঁত তুললে একটা ইস্যু হয়ে যেতে পারে, এটা ভিত্তিহীন কথা। কারণ হচ্ছে, আমি আপনাকে দেখাই, সাপোজ এটা একটা দাঁত, ঠিক আছে, এটা দাঁত। এবার আমি এখানে দাঁতটাকে রাখলাম। এবার কি হয়, হাড়ের মধ্যে অনেক রক্তনালী আছে, ঠিক আছে, কারেক্ট। যার ফলে এই রক্তনালীর সাহায্যে দাঁতগুলো নিউট্রিশন পায়, মানে খাদ্য পায়, যার ফলে জীবিত থাকে।
তো রক্তনালীর মাধ্যমে সবকিছু পাচ্ছে, যেহেতু দাঁতটা জীবিত আছে। এবার কি হয়, আমাদের দাঁতের কোনো ক্যাভিটি হলো বা কিছু হলো, যার ফলে কি হলো, ক্যাভিটির মাধ্যমে প্রত্যেকটা দাঁতে আমাদের রক্তনালী থাকে, পাল্প বলে যেটাকে, পাল্প চেম্বার থাকে। তো ওই ইনফেকশনটা পাল্পের মাধ্যমে গিয়ে তখন রক্তনালীতে চলে আসে। আরো লেট করলে তখন ওখানে নিচে, যেটা আমাকে পেরিঅ্যাপিক্যাল ইনফেকশন বলি, নিচে তখন পুঁজ মতো হয়ে যায়, যার ফলে আমরা বলি যে মাড়ি ফুলে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে, মাড়ি ফুলে গেছে, পুঁজ বেরোচ্ছে, এই জাতীয় জিনিস বলে থাকি আমরা। তো এই ইনফেকশনটা তখন কি করে, রক্তনালীর মাধ্যমে ওটা গিয়ে তখন আমাদের হার্টে যায়, এই ব্যাপার। দিয়ে তখন আমাদের কোনো একটা হার্টের ভালভ হোক বা ওয়াল হোক, কোনো জায়গায় ওই জিনিসগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেশন হতে হতে তখন ব্লকটা করে। আচ্ছা। আপনি যে বললেন দাঁত তুলে নিলাম, দাঁত তুলে নিলাম মানে আমি ওখান থেকে কানেকশনটা কাট করে দিলাম। তো এবার কিভাবে আমাদের যেতে পারে ওখানে, হার্টে কিভাবে যেতে পারে, কখন যাবে, যখন আমার কানেকশনটা থাকবে। তো কানেকশনটা তখনই থাকবে যখন, ওই কারণে যখন আমরা আরসিটি করি কানেকশনটা কাট করে দিই, যে আমরা যে মেডিকেমেন্ট দিলাম বা কিছু দিলাম ওটা দাঁতের মধ্যেই থাকলো, দাঁতের বাইরে আর যায় না। আচ্ছা, মানে তখন ওর ওখান থেকে যে হ্যাঁ, তো আমরা ওটা কাট করে দিলাম, ওই জন্য পাল্পটা পুরোটাই আমরা বার করে দিই। তো এই কানেকশনের মাধ্যমে, এই জন্যই আপনাকে বললাম যে আপনার কথাটা মানে একদিক থেকে সত্যি হলো, মানে কিভাবে সত্যি ওটা আমি বলে দিলাম, কিন্তু দাঁত তুললেই যে আপনি বলছেন ওটা কথাটা বেসলেস হয়ে গেল, কারণ ওখানে কোনো কানেকশন থাকলো না। তো বরং দাঁত না তুলে কেউ ভাবে যে আমরা মেডিসিন এমনি সব থেকে, ফার্মাসি থেকে মেডিসিন কিনে যতদিন চলে চলুক, ওই জিনিসটা তখন ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। এবং এই যে কন্ডিশন বললেন, এই কন্ডিশনটার নাম হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমাদের যে অরিজিনাল দাঁত, সেটা আমাদের পরীক্ষা করা খুব জরুরি। আমি এরকম টাইপ একটা পোস্ট দেখছিলাম আমি আজকাল। বলছে যে সমস্ত ডাক্তাররা প্রথমেই দাঁত তোলার রেকমেন্ড করে, তাদের নাকি ফ্রড করছে, এবং দাঁত তোলাটা একদমই ঠিক নয়, সেটাকে বাঁচানোটা একটা ভালো ডাক্তারের পরিচয়। এরকমটা আমি পোস্ট দেখলাম। স্যার, আপনি অবশ্যই এটা কি সঠিক? আমি এতে একমত, কারণ ন্যাচারাল যে টিথ, ওপরওয়ালা যে দাঁত দিয়েছে তার কোনো রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে, সেটা স্ট্রং এর দিক থেকেই বলা হোক বা কাজের দিক থেকে বলা হোক, সব দিক থেকেই। তো মানে এখন অনেক কিছুর অ্যাডভান্সমেন্ট চলে এসছে। তো বর্তমান সময় অনুযায়ী একজন ডাক্তার সবসময় চেষ্টা করবেন যে এনিহাও দাঁতটাকে বাঁচানোর। একটা কন্ডিশন আছে যেটাকে বলে হোপলেস টুথ, সেই কন্ডিশন যখন আসে তখনই আমরা সাজেস্ট করি যে হ্যাঁ, দাঁতটা আপনার তুলে নিতে হবে কোনোভাবে, আর ওর রিপ্লেসমেন্ট বা ওকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাঁচানো সম্ভব আমরা আটমোস্ট চেষ্টা করি যে না, আপনার দাঁতটা টিকে রাখুন। এবার চলে আসে পেশেন্টের অনেক কিছু কন্ডিশন চলে আসে, যেমন পেশেন্টের টাইম চলে আসে, আবার পেশেন্টের পেমেন্টের ব্যাপার চলে আসে। তো এই সব কন্ডিশন দেখেও তখন অনেক ডাক্তারকে ডিসিশন নিতে বাধ্য হয় যে দাঁতটা বাঁচানো যেত, অথচ পেশেন্ট যেহেতু চাইছে যে না, আমি এত টাইম দিতে পারবো না বা আমি আসতে পারবো না, তো আমার দাঁতটা তুলে দিন, তখন বাধ্য হয়ে ডাক্তার দাঁতটা তুলে দেন। স্যার, যে ফটকরি থাকে, যেটাকে আমরা হয়তো ফিটকিরি বলে থাকি, ফটকরি, তো সেই ফটকরি কি আমাদের কারো যদি মাড়ি ফেলে থাকে সেটা কি সাহায্য করে সেটা ফলাকন হতে? ফটকরি মাড়ি ফোলাতে তো না, বাট ব্যথা কমাতে অল্প একটু সাহায্য করে, কিন্তু সাহায্যের থেকে ক্ষতিটাই বেশি করে। ইনকেস যদি আমাদের দাঁতে দিচ্ছি, তো ওটা তো স্যালাইভা দ্বারা আমাদের ভেতরে যাওয়াটাই স্বাভাবিক, তো সেক্ষেত্রে ক্ষতিটাই বেশি করে। ফটকিরি তো একটা কন্ডিশন বললেন, এমন আমার একটা কেস এরকম আছে যেখানে ফটকিরি দিয়ে পুরো মুখ ওর পুড়ে গেছিল, এক সাইডে ফটকিরি দিয়ে, সম্ভবত রাইট সাইডে ছিল, লোয়ার সাইড ছিল, লোয়ার চিন পুরো পুড়ে গেছিল জায়গাটা। এমনও পেশেন্ট এসছে
লোকে বলেছে, ডাক্তারের কথা না শুনে লোকে বলেছে যে কেরোসিন দিলে, পেট্রোল দিলে কেরোসিন, পেট্রোল। দাঁতে ব্যথা কমবে। তো ক্যাভিটিতে দিয়েছে, এতটাই ব্যথা হয়েছে যে আসতে বাধ্য হয়ে ওই দাঁতটাকে আমার কাছে তুলিয়ে নিয়েছে। তো এরকমও অনেক মিথ আছে। ইনফ্যাক্ট সব থেকে প্যাথেটিক একটা পেশেন্ট এসেছিল, যেটা মানে ভাবতেও এখনো ভয় লাগে। ওনাকে, একটা মহিলা ছিলেন, ওনার দাঁত ওরকম পাথর জমেছিল, যেটা ক্যালকুলাস বলছি। ওনাকে কেউ পরামর্শ দিয়েছিলেন যে আপনি হারপিক দিয়ে যদি ব্রাশ করেন তাহলে আপনার দাঁত চকচক হয়ে যাবে। উনি সেই হারপিক মতো, দিয়ে স্যার? হ্যাঁ উনি সেই মতো ও, সত্যিকারের হারপিক দিয়ে ব্রাশ করতে গিয়ে ওনার পুরো মাড়ি নিচের জ্বলে গেছিল। ইস, আমাকে দেন অ্যান্ড দেয়ার ইনস্ট্যান্ট ওনার 6টা দাঁত, সামনের 6টা দাঁত তুলতে বাধ্য হয়েছিল। 6টা দাঁত, মানে তো সাংঘাতিক ব্যাপার। তাহলে উনি কত বড় ক্ষতি করে নিলেন আপনারাই ভাবুন। ডাক্তারের পরামর্শ না দিয়ে লোকে কি বলছে তা শুনে উনি এই জিনিসগুলো করেছিলেন। জাস্ট আমি তো সেই শুনে তো পুরোপুরি অবাক, মানে জাস্ট এই হারপিকের গল্পটা কি, হ্যাঁ এখনো মানুষ মুখে বলে জাস্ট কি ওই হাসানোর জন্য, একটা যেন একটু ফানি টাইপ এটা কথাবার্তা, আমার কাছে এসছে এরকম পেশেন্ট। কিন্তু বাট এরকম যে অ্যাকচুয়ালি হবে সেটা, হারপিক যেটা একটা ওটা বিশাল মানে অ্যাসিডিক আই থিঙ্ক স্যার, যা আমাদের বাথরুম ওয়াশরুম, ক্লিনের কাজে লাগে। হ্যাঁ ওয়াশরুম পুরো ক্লিন করতে, বাথরুম ক্লিন করতে সাহায্য করে। ভয়ানক কেস। স্যার রুট ক্যানেল যে ট্রিটমেন্ট, তো স্যার রুট ক্যানেলটা কি স্যার? সেই যারা ধরুন একদম বোঝে না রুট ক্যানেল। রুট ক্যানালটা আর কিছুই না, আমাদের দাঁতে যখন ক্যাভিটিটা ইনফেক্টেড হয়ে পাল্পে পৌঁছায়, ব্যথা করে বা মাড়ি ফুলে গিয়ে ইনফেকশন হয়ে যায়, তখন দাঁত বাঁচানোর একটা বিকল্প ট্রিটমেন্ট আরসিটি বলে থাকি, যেটা যেটা আর কিছুই না। আমরা যে এর আগে বললাম যে রক্তনালীর মাধ্যমে খাদ্য সরবরাহ করছে, তো পাল্প যে চেম্বারটা, ওই পাল্পটা পুরোটাই রিমুভ করে ওর মধ্যে মেডিকামেন্ট দিয়ে আমরা দাঁতটাকে সিল করে দিই। এই ট্রিটমেন্টের নামই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আচ্ছা স্যার, এই রুট ক্যানেল ট্রিটমেন্ট এটা কি করা স্যার, মানে মানে এটা বেশি বেটার হবে না ওই কোনো এরকম বলে দাঁত তোলাটা? অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করাটাই আপনার যে ন্যাচারাল টিথ সেটা বেঁচে থাকলো, আপনি ভালোভাবে খেতে পারবেন। হুম হুম। তো অবশ্যই আরসিটি করাটাই বেটার। স্যার আরেকটা জিনিস, এই যে দাঁত তোলার পরে কিন্তু ওই যে এখানে ছোট যে সাদা সাদা যে পুঁজ টাইপ যেটা, হ্যাঁ ওই যেটা আমাদের জমে যায়, সেটা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। তো স্যার এই সমস্ত জিনিস থেকে যদি আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়, তাহলে আপনি কি বলতে চান? দাঁত তোলার পরে আমাদের এরকম কোনো টিপস দিন যেটা আমাদের অবশ্যই হ্যাঁ, অবলম্বন দাঁত করতে হবে? তোলার পর কিছু জিনিস অ্যাভয়েড করতে হয়, যেমন দাঁত তুললাম আমরা, মোটামুটি আধ ঘন্টা মতো একটা প্রেসার প্যাক দিয়ে রাখি যাতে ব্লিডিংটা না হয়। আধা ঘন্টা মতো রাখলেই চলে। তো ওই প্যাকটা চিবিয়ে রাখতে হয়, যে দাঁত তুলেছি তার সেখানে প্লেস করে দিই। দ্বিতীয়ত, সেদিন ঠান্ডা খেতে বলি। ঠান্ডা জিনিস কি করে, আমাদের হেমোস্ট্যাসিস অ্যাচিভ করতে সাহায্য করে। হেমোস্ট্যাসিস বলতে রক্ত জমাতে সাহায্য করে ঠান্ডা জিনিস, অ্যাজ কম্পেয়ার টু গরম জিনিস। তো ওই জন্য ঠান্ডা ঠান্ডাই বলি। আর গরম জিনিসটা অ্যাভয়েড করতে এই কারণেই বলি যে গরম খেলে জায়গাটা একটু জ্বালা টাইপের করে। ইনফ্যাক্ট স্পাইসি ফুডও অ্যাভয়েড করতে বলি, স্পাইসি ফুডেও জ্বালা করে। তো এই গেল যেদিন দাঁত তুলি সেদিন। আর জোরে থুতু বা জোরে কুলি করতে নিষেধ করি, কারণ যেখানে যে রক্ত জমাবদ্ধ যে জায়গাটা হয়েছে, জোরে থুতু বা কুলি করলে ওই যে ক্লট ফরমেশন, ওই রক্তবদ্ধ জায়গাটা হয়তো খুলে যেতে পারে, বেরিয়ে চলে আসতে পারে, আর যার ফলে আবার ব্লিডিং হওয়া শুরু হতে পারে। এই একটা কন্ডিশন থাকে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দাঁত তোলার 24 ঘন্টা পরে হালকা গরম জলে লবণ দিয়ে গার্গেল করতে বলি, যার ফলে যদি কোনো ফুড সাবস্ট্যান্স আমরা যে খাচ্ছি, দাঁত তোলা মানে তো খাবার বন্ধ এরকম না, আমাদের খেতেও হবে। তো এই খাবার খেয়ে যদি কিছু থাকে, তো যাতে ওর মাধ্যমে আমাদের ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এই টিপসগুলো মানলে আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আর একটা ছেলেদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক মানে লোকেদের ক্ষেত্রে যেটা বলে থাকি, যে যদি কোনো নেশা করে থাকে তো অ্যাটলিস্ট দাঁত তোলার 1 সপ্তাহ যেন ওটা আর না করে। সে অ্যালকোহল হোক বা সিগারেট হোক বা কি হোক। সিগারেট খেলে কি হয় যে আমাদের দাঁত তোলার 2 থেকে 3 দিন পর ড্রাই সকেট বলে একটা টার্ম আছে,
যেটা কি রক্ত জমা না হয়ে ওখানে সকেটটাকে পুরোপুরি ড্রাই করে দেয়, যেটা খুব পেনফুল কন্ডিশন হয়। তো এইসব কারণে আমরা এগুলো অ্যাভয়েড করতে বলি। তো স্যার আমরা যে যেমন ধরুন আমার দাঁতের এই সামনে এই জায়গাটা ফাঁকা রয়েছে, স্যার আমার এখানে কি ব্রেসেস লাগানো ঠিক হয়? অবশ্যই ব্রেসেস লাগানো অবশ্যই ঠিক হবে, কারণ সেই একই জায়গায় আবার ফিরে আসছি যে আমরা ন্যাচারাল টিথকে আগে প্রায়োরিটি দিই। তো গ্যাপিং এর ক্ষেত্রেই হোক বা ক্রাউডিং এর ক্ষেত্রেই হোক, ক্রাউডিং বলতে এলোমেলো দাঁত, হুম। তো সেক্ষেত্রে ব্রেসেস ট্রিটমেন্ট অবশ্যই বেটার। স্যার এই ব্রেসেস ট্রিটমেন্টে ধরুন কেউ যায় কিংবা যদি আমি যাই, তাহলে সেক্ষেত্রে কি আমার দাঁতে কোনো পেন ফিল এরকম কোনো হ্যাঁ, কিছু হবে? ব্রেসেস ট্রিটমেন্ট হালকা পেন তো অবশ্যই হয়, ঠিক আছে। কারণ যদি স্পেসিং থাকে, তো আমার একটা সাইডের যেখানে স্পেস আছে সেই জায়গায় সরিয়ে দুটো দাঁত আমাকে জয়েন্ট করাতে হবে। তো জয়েন্ট তো এমনি এমনি হবে না, ভেতরে হাড় আছে, তো আমাকে কি হয়, বোন লস করাতে হবে ওখানে। তো সেই মতো ফোর্স দিতে হবে যাতে করে আমার বোন লসটা হয় আর তার সঙ্গে সঙ্গে বোন ফরমেশনও হয়। তো এই যে প্রেসার দেওয়া হয় যাতে দাঁতটা আস্তে আস্তে এগিয়ে আসে, এই প্রেসারের জন্য একটা মাইল্ড পেন হয়। এমন পেন নয় যে কিছুই খেতে পারছে না বা ওরকম টাইপের কিছু না, কিন্তু একটা মাইল্ড পেন থাকে, যেহেতু ফোর্স অ্যাপ্লাই না করলে তো আপনার যে গ্যাপটা সেটা তো আর পূরণ হচ্ছে না। স্যার এটা কতদিন মানে ওটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, টাইম বাউন্ড না যে সবার ক্ষেত্রে একই টাইম লাগবে, কারো 6 মান্থ, কারোর 1 ইয়ার, কারোর 2 ইয়ার, ওটা কেসের ওপর। আমার এই depend করে। দাঁতটা দেখে কি মনে হয় স্যার কতদিন লাগতে পারে? এবার তোমার তো আপনার যে কেসটা ওটা দুটো আছে, ওপরের দাঁত স্পেসিং আছে হুম। দুটো সেন্ট্রাল ইনসাইজারের মাঝে, আর নিচে ক্রাউডিং আছে, ঠিক আছে। তো আপনি শুধু স্পেসিংটা ক্লোজ করতে চাইছেন না পুরোটাই ট্রিটমেন্ট করাতে চাইছেন? শুধু তারপর স্পেসিংটা শুধু ক্লোজ। স্পেসিং ক্লোজ করলে উইদিন 6 মান্থ ওটা হয়ে যাবে। আর পুরোটা? পুরোটা করলে অন অ্যান অ্যাভারেজ 1.5 বছর। মানে পুরোটা তখন আমার ওখানে ওটা লাগানো থাকবে স্যার। এই লাগানোর পরে কি আমাকে মাঝে মধ্যে সেটাকে ট্রিটমেন্টে যেতে হবে না? এর মানে শিডিউলটা কেমন থাকে জেনারেলি স্যার? আমরা মানে 21 থেকে 28 দিনের মাথায় একবার করে ডাকা হয় পেশেন্টকে। 21 থেকে 28 দিন। আর স্যার এখানে কিরকম স্যার কষ্ট, মানে এটা ধরুন আমার এটাতে করতে কিরকম মোটামুটি কষ্ট আসতে পারে? কস্ট তখনই বলা যাবে, একটা প্রোফাইল পিক আমরা করি, এক্স রে, যেটা ফুল মাউথ এক্স রে বলে, যেটাকে ওপিজি বলে। ওটা করানোর পরে আমরা ডিসাইড করি, কারণ সব দাঁতের কি কন্ডিশন আছে না আছে না জেনে রুগীকে চট করে মানে বলাটাও ঠিক নয়। হুম। যার কারণে আমরা ওই পুরো ফুল মাউথ যে ওপিজি বললাম এক্স রেটা করিয়ে এসে তারপর ট্রিটমেন্টটা ডিসাইড করি যে কিভাবে কি হবে আর কস্টটা কেমন পড়বে। আচ্ছা। স্যার আমাদের প্রায় মানে সবকিছু কোশ্চেন শেষ, তো এবার হালকা কয়েকটা কোশ্চেন করে টেকনোলজি রিলেটেড আর ফিউচার নিয়ে। স্যার এখন সবকিছু মানে এআই চলে এসছে, প্লাস 3D সবকিছু চলে এসছে। তো স্যার আমাদের যে 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 ডেন্টাল ট্রিটমেন্টটা, প্লাস এখন ধীরে ধীরে আবার রোবোটিক্স আসছে যে হিসাবে, তো স্যার আপনি নেক্সট 10 ইয়ার্সে আমাদের এই ডেন্টাল যে এই ট্রিটমেন্টের ব্যাপারটা কি হিসাবে দেখেন? কি কি পরিবর্তন আসতে পারে, মেজর পরিবর্তন বলতে এখনো মানে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দাঁত ব্যথা বা এরকম হলেই সবাই আমরা বলি যে দাঁত তুলে নেবো, হেডেক রাখবো না, দাঁত তুলে নেবো। কারেক্ট। তো আশা করছি 10 বছরে পেশেন্ট অ্যাওয়ারনেস বাড়বে, ওরা বুঝবে যে ন্যাচারাল দাঁতের ভ্যালু কতটা। বলে না কথায় যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তো ওই ইম্পর্টেন্সটা আশা করছি উইদিন 10 ইয়ার্স দিবে এবং বেশি বেশি করে দাঁত বাঁচানোর চেষ্টা করবে। আর যে নতুন নতুন টেকনোলজি বার হয়েছে, আমরা কোনো দাঁতের যে নকল দাঁত লাগাই তার জন্য আমাদের মানে ইমপ্রেশন একটা পেস্ট মতো করে ছাপ নিতে হয়। তো অনেক সময় কি হয়, রুগীর বমি বমি ভাব হয়, স্মেল পছন্দ হয় না যে মেটেরিয়ালটা দিচ্ছি মুখের ভেতরে, তো বমি বমি ভাব হয়। তো এখন অ্যাডভান্সমেন্ট আসাতে স্ক্যান করে নিচ্ছে, যার ফলে কি
যে স্ক্যান করে পুরো প্রিসাইজ জিনিসটা চলে আসছে, আমাকে ওই ইমপ্রেশন বা গ্যাগ রিপ্লেস বই মই ভাব এগুলো কিছুই মানে পেশেন্টকে ফিল হতে দিচ্ছে না। আর রোবোটিক্স ডেন্টিস্ট্রি বলেও ওটা বিদেশে এসছে, ইন্ডিয়াতে আশা করছি না যে 10 বছরে ওটা চালু হবে, তবে অ্যাওয়ারনেসটা অনেকটাই হ্যাঁ বেড়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, মানে মানুষের কাছে আরো ইনফরমেশন যাবে, কারণ আই থিঙ্ক স্যার আমরা এখন যে এরাতে রয়েছি এটাকে ইনফরমেশনাল এজ বললেই চলে, কারণ এর আগে কখনো এতটা বেশি ইনফরমেশন চারিদিকে ছড়ায়নি। কারণ একটা নিউজ জানার জন্য যে শিক্ষিত লোক ছিল তার কাছে মানুষ ছড়ে যেত সারাদিন পেপারে, মানে কি এসছে তার আগে সেটা পড়ে কি জেনেছে, বা গ্রামের মধ্যে যে খুব শিক্ষিত লোক তার কাছে গিয়ে জানতে পেরেছে। এখন তো প্রত্যেকটা বাচ্চার হাতে, বুড়ো বয়স্ক যুবক সবার হাতে মোবাইল, সেখান থেকে সবকিছু সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসবে। তো স্যার আর আমাদের স্যার এটাই লাস্ট কোশ্চেন, বিডিএস ধীরে ধীরে ডাক্তার অনেক বেড়ে যাচ্ছে আমাদের, কারণ আমাদের ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, সেক্ষেত্রে স্যার কম্পিটিশন অনেক বেশি, প্লাস এখন দেখা যাচ্ছে আরো বেশি আমাদের যে জবের একটা বিশাল বড় ক্রাইসিস চলছে। মানুষ, আমি স্কুলে পড়াতে গিয়ে মানে পড়াতে গিয়ে বাচ্চাদেরকে আমি তোমাদের কি হতে চাও বড় হয়ে, তোমাদের ড্রিম কি, তারা একটা কথা বলে স্যার আহ, আমরা ডাক্তার হতে চাই। আমি কেন, তোমরা তো অন্য কিছু হতে পারে কেন? স্যার অন্য কোথাও তো কোনো চাকরি নেই। একটা কথা স্যার, এখন তো এমবিবিএস এটা মানে মেডিকেল ফিল্ড ছিল, তার কিছু নেই স্যার, ওটাই তো চলছে, বাকি তো আমরা কি করবো? তো স্যার সেই জায়গায় আর যে একটা কম্পিটিশন ধীরে ধীরে বাড়বে, তো যারা আপকামিং যারা বিডিএস রয়েছে তাদেরকে আপনি কোনো কিছু বলতে চান? একটাই কথা বলবো যে যারা বিডিএস ওরা তো খুব কমজনই এরকম থাকবে যে মন থেকে মানে প্রথম থেকে উইলিং যে না আমি ডেন্টিস্ট্রিতেই যাব। সেটা তখনই হবে যদি ওর বাবা ডেন্টিস্ট বা ওর দাদু ডেন্টিস্ট ছিল, ওরকম টাইপের ফ্যামিলি ওরিয়েন্টেড থাকলে ওটা ভাবা স্বাভাবিক। মেন প্রায়োরিটি এমবিবিএসই থাকবে, কিন্তু যদি এই ফিল্ডে কোনোভাবে হচ্ছে না এমবিবিএস, তখন এই ফিল্ড যদি নিতে চাই তো সেকেন্ড অপশন হিসাবে যাতে প্রায়োরিটি না দেয়, যে সেকেন্ড প্রায়োরিটি দেন অ্যান্ড দেয়ার ও যেন সেটা ফার্স্ট প্রায়োরিটি হিসাবেই ধরে, এবং শুরু থেকেই ভালোভাবে যেমন নলেজের দিক থেকেও গেন করে সেরকম ক্লিনিক্যাল ফিল্ডেও যেন ওর, কারণ ডেন্টিস্ট্রি শুধু যে আমরা নলেজ গেন করব পুঁথিগত বিদ্যাতেই সবকিছু না, হাতের কাজও ভালো হওয়া চাই। তো সেই হিসাবে ক্লিনিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক দুটোই একসঙ্গে ওকে মেনটেন করে চালিয়ে যেতে হবে। তবেই আমি বলবো যে এই ফিল্ডটা তাহলে তাদেরই একমাত্র চুজ করা উচিত, কারণ এখনকার বাজারে বিডিএস তো অনেক দিন আগেই আর চাকরি বাকরি কিছু নেই, এমবিবিএসও এখন ধীরে ধীরে কমতে লেগেছে চাকরি। তো যেহেতু আমি একজন বিডিএস, তো আমি সেটাই বলবো যে শুধু যে নলেজ গেন করে রুগী হয়ে যাবে সেটা কিন্তু ভুল ধারণা, যেটা এমবিবিএস একটা এমবিবিএস নলেজ থেকেই ওরা প্রেসক্রাইব করে হয়ে যায়, কিন্তু ডেন্টাল প্রেসক্রিপশনের সঙ্গে উইথ ট্রিটমেন্টও লাগবে। দাঁত এমন একটা জিনিস যে ওষুধ লিখে দিলে দাঁত সেরে যাবে না, আমাদের সঙ্গে সঙ্গে সেই দাঁতের ট্রিটমেন্টও করতে হবে। পেশেন্স খুব দরকার। তো ওই ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কাজ শিখবে এরকম যদি কারোর মানসিকতা থাকে, তবে আমি বলবো যে এই লাইনে গিয়ে, এবং অনেক অপরচুনিটি আছে, এমন না যে নেই, চাকরি যে মেন সেটা নয়, এই ফিল্ডে অনেক অপরচুনিটি আছে, অনেক স্ট্রাগল যেমন আছে অনেক অপরচুনিটি আছে, নতুন নতুন কেস, নতুন নতুন অভিজ্ঞতা হবে, অনেক মজাও আছে। তো সবাইকে ওয়েলকাম করব যে তোমরা যদি মনে প্রাণে চাও তবে অবশ্যই এই কোর্সটা তোমাদের জন্য সঠিক হবে। আজকে আমি এই পুরো কনভারসেশনকে সমাপ্ত করতে গিয়ে আমি যেটা পার্সোনালি বুঝতে পেরেছি স্যার, এখানে একটা তো আমরা বিভিন্ন ডিজিজের ব্যাপারে জানলাম, বিভিন্ন কি বিভিন্ন অ্যাফেক্টেড ডিজিট কোনটাতে, মানে আমাদের যে বিভিন্ন মিথ ছিল, বিভিন্ন ভুল ধারণা ছিল, সেই সম্পর্কে অনেকটা জিনিস জানলাম, যেগুলো পরবর্তীতে আশা করি আমরা নিজেকে শুধরাবো। সাথে সাথে একটা ইয়াং জেনারেশনের কাছে আপনি যেটা খুব ভালো মেসেজ দিলেন, শুধু আহ, যে আমি পেয়ে গেলাম কোনো কিছু একটা এমবিবিএস কোনো ডক্টর মানে বিডিএস মানে যাই হোক, সেটা
সেটা জাস্ট একটা ওয়ে, রাস্তা। হ্যাঁ, ওটাই সবকিছু, মানে ওটা পেয়ে গেলাম মানে ওটাই সবকিছু নয়। তারপরে মেন রয়েছে যেটার জন্য মানে নিজেকে মানে আগে থেকে প্রস্তুত রাখতে হবে। আর আজকাল যে জিনিসটা আমরা বেশি বেশি আজকাল দেখতে পাচ্ছি যে বাচ্চারা এমবিবিএস এটা ওটাকে ওটাকে ড্রিম ভেবে নিয়েছে, কিন্তু মেডিকেল কলেজে গিয়ে তারা পড়তে গিয়ে দেখছে এত এত বেশি চাপ, এরপরে এত কম্পিটিশন এত কিছু। তারপর ওরা দেখতে মানে দেখা যাচ্ছে অনেকে পথভ্রষ্ট হচ্ছে, অনেকে সুইসাইড করছে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো স্যার একটা খুব সুন্দর আপনি মেসেজ দিলেন। হ্যাঁ, আমাদের এখন থেকে ক্লিয়ার থাকতে হবে, এটা জাস্ট একটা ওয়ে আমাদের জ্ঞান অর্জন করার। আমি একটা ডিগ্রি পেলাম, আমি একটা সার্টিফাইড পেলাম, কাউকে আমি সেই কাউকে সার্জারি করার, কাউকে আমি প্রেসক্রাইব করার। হ্যাঁ, যার মাধ্যমে আমরা কি সমাজকে একটাকে সঠিক বার্তা দিয়ে সমাজের আমরা উপকার করতে পারি। তো স্যার, থ্যাংক ইউ স্যার। Welcome.